সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশের দৃষ্টি এখন একটা জায়গায়, সেটি হচ্ছে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন অন্য যেকোনো বারের নির্বাচনের চেয়ে একটু আলাদা। কারণ এবারে তারুণ্যের ভাবনা, তারুণ্যের কণ্ঠস্বর এবং তারুণ্যের প্রভাব এই নির্বাচনে একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে, এমনটাই মানুষ মনে করছে। আর এবার কিন্তু নতুন অনেক ক্যান্ডিডেট বা প্রার্থীরা ভোট যুদ্ধে নামছেন। সুতরাং এবারের নির্বাচনটি অন্য যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা হবেই, সেটা সহজেই বলা যাচ্ছে। সুতরাং আমরা চেষ্টা করছি আমাদের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের তারুণ্যের কণ্ঠস্বর, তারুণ্যের ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই তো দীপ্ত টিভির এই বিশেষ নিরীক্ষাধর্মী বিতর্ক এবং টক শোতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যেটি নিবেদন করছে আরএফএল চেয়ার। আমাদের আয়োজনের শিরোনাম যুক্তি সংলাপে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি এম আলমগীর। প্রিয় দর্শক, আজকের এই মঞ্চকে আলোকিত করার জন্য এবং নিজেদের ভাবনা যুক্তিকে আমাদের সামনে তুলে ধরার জন্য দুজন নতুন ক্যান্ডিডেটকে, প্রার্থীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আয়োজনে। আমার ঠিক ডান দিকে রয়েছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে ঢাকা ১৭ আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। আর বাম দিকে রয়েছেন জনাব জাবেদ রাসিন, যিনি এনসিপির হয়ে ঢাকা ৯ আসনে প্রথমবারের মতো ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। দুজনের জন্য শুভকামনা এবং অভিনন্দন সহ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমার ঠিক ডান পাশে রয়েছে সরকারি তিতুমির কলেজ। তিতুমির কলেজের বন্ধুদের পরিচয় করে দিচ্ছি। প্রথম বক্তা আবিদা ফেরদৌস আদর, দ্বিতীয় বক্তা মহসিন আহমেদ এবং তৃতীয় বক্তা হাবিবুল্লাহ রনি। আর ঠিক আমার বাম পাশে রয়েছেন বিপক্ষ দলের বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। প্রথম বক্তা শেহবা তাহরিম আমিন, দ্বিতীয় বক্তা ফারিম আহসান এবং তৃতীয় বক্তা আনাফ তাহমিদ খান ব্রায়ান। আপনাদেরও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ১২ জন তারুণ্যের প্রতিনিধি আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিলং করেন এবং ভোটার হিসেবে তাদের যেমনি মত আছে, তেমনি তারুণ্যের একজন প্রতিনিধি হিসেবে তাদের কিছু অভিমত আছে। তারাও প্রশ্ন করবেন, আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবেন। একটু আপনাদের জানিয়ে রাখি, আজকে আমরা একটা নিরীক্ষাধর্মী বিতর্কের মাধ্যমে এই আয়োজনটাকে আলোকিত করার চেষ্টা করব। যেখানে যেমনি তারুণ্যের কণ্ঠস্বর থাকবে, তেমনি যারা অভিজ্ঞতার আবেশে নিজেদের ইতিমধ্যেই প্রমাণ করেছেন, তারাও তাদের অভিমত রাখবেন। এবং এর পাশাপাশি আমরা পরিচয় করে দিচ্ছি এই বিতর্কে ৩ জন সম্মানিত বিচারককে। শুরুতেই আমার ঠিক পেছনে বামে রয়েছেন জনাব আশিকুর রহমান আকাশ, যিনি এনডিবিডির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আনিতা ইসলাম শিমু, যিনি এনডিবিডির অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং জনাব মোহাম্মদ তাকদিরুল গনি নিবিড়, যিনি এনডিবিডির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো যে বিষয়টিকে উপজীব্য করে আজকে আমরা তর্কযুদ্ধে অবতীর্ণ হব, সেটি খুবই সমসাময়িক এবং সবসময়ের জন্যই সমসাময়িক একটি বিষয়। গণতন্ত্র নামমাত্র, বাস্তবে চলছে আমলাতন্ত্র। এই বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে সরকারি তিতুমির কলেজ এবং বিপক্ষে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো শুরুতে আমি সরকারি তিতুমির কলেজ অর্থাৎ পক্ষ দলের প্রথম বক্তা আদিবা ফেরদৌস আদরকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে যে গণতন্ত্র নামমাত্র, বাস্তবে চলছে আমলাতন্ত্র। আজকের এই বিতর্কের বিষয়টির পক্ষে আমরা অবস্থান করছি। আজকের বিতর্কের বিষয়টি প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে গণতন্ত্র বিষয়টা কি। গণতন্ত্র হলো মূলত জনগণের শাসন। গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং সেই ক্ষমতা জনগণ প্রয়োগ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। এবং এখন যদি আসে যে আমলাতন্ত্রটা কি, আমলাতন্ত্র হলো এমন একটি প্রশাসনিক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে স্থায়ী অনির্বাচিত প্রশাসনিক কর্মকর্তাদের হাতে, যারা নিয়ম, বিধি, ফাইল ও প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন নিয়ন্ত্রণ করে। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে আমাদের প্রশ্ন এটি নয় যে গণতন্ত্র আছে কি নেই। আজকে আমাদের মূল প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার প্রকৃত উৎসটা কোথায়, ভোটে নাকি প্রশাসনিক যন্ত্রে? বাংলাদেশের গণতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিদ্যমান, কিন্তু ক্ষমতার বাস্তব প্রবাহ জনগণের কাছ থেকে রাষ্ট্রযন্ত্রের দিকে স্থানান্তরিত হয়। গণতন্ত্রের দুইটি ধারা রয়েছে, একটি হলো প্রসিডিউরাল ডেমোক্রেটিক সিস্টেম এবং আরেকটি হলো সাবস্ট্যান্টিভ ডেমোক্রেটিক সিস্টেম। প্রসিডিউরাল ডেমোক্রেটিক সিস্টেমটা হচ্ছে নামমাত্র গণতন্ত্র, যেই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন থাকে, সংসদ থাকে, সংবিধান থাকে এবং আদালতও থাকে, কিন্তু এখানে মূলত গণতন্ত্রটা পরিচালিত হয় না যেভাবে গণতান্ত্রিক নিয়মে পরিচালিত হওয়ার কথা। এখানে গণতন্ত্রটা পরিচালিত হয় আমলাতন্ত্রদের দ্বারা, তারা যেভাবে চায় প্রশাসনকে তারা সেভাবে পরিচালিত করে। এবং আরেকটি সিস্টেম যা হচ্ছে সাবস্ট্যান্টিভ ডেমোক্রেটিক সিস্টেম, যা হচ্ছে বাস্তব গণতান্ত্রিক ব্যবস্থা। বাস্তব গণতান্ত্রিক ব্যবস্থায় মূলত বাস্তব রাজনৈতিক প্রতিযোগিতা, মত প্রকাশের নিরাপত্তা, বাস্তব জবাবদিহিতা এবং নাগরিকের কর্তৃত্ব বজায় থাকে। কিন্তু বাংলাদেশে বর্তমানে প্রসিডিউরাল ডেমোক্রেটিক সিস্টেমটা মানে নামমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাটাই প্রচলিত। অর্থাৎ এখানে সবকিছু গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হওয়ার কথা থাকলেও মূলত আমলাতন্ত্রদের দ্বারা বা আমলাদের দ্বারা তা পরিচালিত হচ্ছে। তা কিভাবে পরিচালিত হচ্ছে? আমরা দেখি যে বাংলাদেশে একজন মন্ত্রী নির্বাচিত হয় 5 বছরের জন্য বা কিছু ক্ষণস্থায়ী সময়ের জন্য, কিন্তু একজন আমলা
সে যখন ক্ষমতায় আসে বা সে যখন তার আসনে বসে সে দীর্ঘমেয়াদী আসনে বসে এবং এর ফলে সে আমাদের সিস্টেমের ফাঁক-ফোকরগুলো বুঝতে পারে, সে আমাদের সিস্টেমের ত্রুটিগুলো জানে এবং এর ফলে সে আমাদের সিস্টেমটাকে কিভাবে পরিচালনা করতে হয় সেটা সম্পর্কে সে যথেষ্ট অবগত থাকে এবং এই সিস্টেমের যেই দুর্বল জায়গাগুলো রয়েছে সেই দুর্বল জায়গাগুলো সে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্পকে তারা আরো দীর্ঘমেয়াদী করে তোলে এবং আমাদের বিভিন্ন প্রকল্পকে তারা দীর্ঘসূত্রতার হাতে ঠেলে দেয়। তাদের লাল ফিতার দৌরত্বে জনগণ সাধারণভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে না। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আমরা সরকারি দলের সরকারি তিতুমির কলেজের প্রথম বক্তাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের যে কথাটি আমরা বলেছিলাম যে এটি একটি নিরীক্ষাধর্মী বিতর্ক এবং এর পাশাপাশি ইন্টারেকশন থাকবে, ইন্টারাপশনও থাকবে। তাই এখন আমি চলে যাচ্ছি আমাদের যারা দর্শক হিসেবে আছেন তাদের কাছে। আচ্ছা, আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে আমাদের ২ ক্যান্ডিডেটের কাছে? জি, আপনি বলুন। আপনার পরিচয়টা দিন, আপনি কোন এলাকা থেকে ভোটার এটা একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম। আমি প্রত্যাশা সুমন ঢাকা ৬ আসন থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে আ জনাব জাভেদ ভাইয়ের ক্ষেত্রে আ আমাদের যে জনগণের যে অভিযোগ রয়েছে বা এর সমাধান যে হচ্ছে, সেগুলা কি শুধুমাত্র ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নাকি সামনে ডিজিটাল যুগে কিছু পরিবর্তন আসবে? আপনার এবং আপনার দলের সেই মতামতটা আমি জানতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা যেহেতু তারুণ্য নির্ভর একটা দল এবং আমাদের এইবার নির্বাচনে আমাদের কিন্তু ৯৫ ভাগ যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা তরুণ এবং আমাদের এই ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিশাল অংশই কিন্তু ডিজিটাল যুগেই তারা বড় হয়েছে। সেই জায়গাটা থেকে যদি আমরা বলি যে আমাদের পার্টির একটা মূল লক্ষ্যটাই হচ্ছে আমরা ডিজিটাল ব্যবস্থাকে আরো কিভাবে প্রসারিত করতে পারি। বিশেষ করে ফিন্যান্সিয়াল সিস্টেম থেকে একেবারে শুরু করে শিক্ষা ব্যবস্থা, পুরো জিনিসটাকে আমরা কিভাবে আ আরো আরো ডিজিটালাইজ করতে পারি। এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আমলাতন্ত্র, আমলাতন্ত্রের ব্যাপারটা চলে আসলেই আসলে ফাইলের ব্যাপারগুলো চলে আসে। একটা প্রকল্প অনেক মোটা, মোটা ফাইল থাকে। যে ফাইলগুলো দেখলে আসলে অনেকটা ভয় ধরে যায়। এগুলা যারা পলিটিশিয়ান আছে তারা এগুলো আসলে দেখতেও যায় না। আমলারা এগুলা দেখভাল করে। এবং যে জটিল প্রক্রিয়াটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম থেকে আমাদের এখানে চলে এসেছে, আমাদের যে আমলাতন্ত্রটা, সেই আমলাতন্ত্রটাকে আসলে ডিজিটালাইজ করতে গেলে আমাদের যে ধরনের সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে, সেটার জন্য আসলে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। সেখানে আমলাদেরকেও যেমন আমাদের লাগবে, সেখানে সাধারণ জনগণকেও লাগবে, আবার সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র যেটা সেটাকেও লাগবে। ৩ টা ব্যবস্থার সমন্বিত প্রয়াসে আমরা আশা করি খুব দ্রুতই সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। আচ্ছা, জাভেদ রাসিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ এটি সমন্বিত একটি প্রক্রিয়া কিন্তু সময় সাপেক্ষ, এমনটি আপনি বলতে চাচ্ছিলেন। আমরা আবারও বিতর্কে ফিরবো। এবারে আমরা বিপক্ষ দলের প্রথম বক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেহেবা তাহরিম আমিনকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে সরকার পক্ষ বলেছে গণতন্ত্র নেই, চলছে আমলাতন্ত্র। আমরা বিরোধী দল তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম। প্রথমেই যে বিষয়টি পুনরায় পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে আমলাতন্ত্র হলো রাষ্ট্র পরিচালনার একটি প্রশাসনিক কাঠামো, গণতন্ত্র বাস্তবায়নের কাঠামো। সুতরাং একে অপরের বিপরীত নয়, বরং গণতন্ত্র টিকিয়ে রাখতে আমলাতন্ত্র অপরিহার্য। আজকে প্রস্তাবের বিপক্ষে আমরা বিরোধী দল প্রধান দুটি যুক্তি দিব। তা হচ্ছে, প্রথম, বর্তমান সরকার আমলাতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সক্ষম, যা বিগত আমলে ছিল না। ২ নম্বর হচ্ছে, বর্তমান ও পরবর্তী বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করছে জনপ্রতিনিধিরা, আমলারা নয়। সরকার পক্ষ আজকে এসে বলেছে যে আমলারা প্রতাপের সাথে কাজ করে আসছে, তারা রেজিমের পর রেজিম সার্ভাইভ করেছে। আপনারা যা যা বলেছেন তা সত্য, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্টিংশন আপনাদের দিতে হবে। তা হচ্ছে, আমলাদের খারাপ কাজ কোন জায়গায় পৌঁছালে এটি একটি রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক না বলে আমলাতান্ত্রিক বলা যায়। এবং এটি একটি উদাহরণ যদি আমরা টানি তাহলে আমরা দেখতে পারি যে বর্তমান বিশ্বে আমরা তাকালে দেখতে পারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময় বেশ কিছু স্বৈরাচারিক ধাঁচে শাসন করে চলেছে। তাই বলে তো আপনি আমেরিকাকে আজ স্বৈরাচার রাষ্ট্র হিসেবে আখ্যা দিতে পারেন না। একইভাবে আপনি আমেরিকাকে দিন শেষে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই বলে আসছেন। সুতরাং আজকের বিতর্কের প্রেক্ষাপট এটা নয় যে আমলাতন্ত্র বেশি ভালো নাকি গণতন্ত্র বেশি ভালো, বরঞ্চ আজকের বিতর্কের প্রধান জায়গা হওয়া উচিত আমলাতন্ত্র কোন জায়গায় গেলে এটিকে আমরা বলতে পারি যে আইনের শাসনের দুর্বলতা, রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা। আর ২ নম্বর হচ্ছে, কোন লাইনটা ক্রস করলে আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমলাতন্ত্র সরকার চলছে, অর্থাৎ তার মানদণ্ডটা কি। একটা বিষয় আমরা সবাই একমত হব যে আসলে বিগত আমলে যে সরকার ছিল তা ছিল স্বৈরাচারী ও আমলাতন্ত্রের সরকার। কোন মেট্রিকের কথা বলছি তার জন্য আমরা অসংখ্য উদাহরণ দেখতে পারি। বিগত আমলে আমরা একটি সিস্টেম দেখেছি যা আমলাতন্ত্রের কাছে ছিল নতজানু। এটি এতটাই আমলা নির্ভর সরকার ছিল যে আমলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সরকারের পক্ষে সম্ভব ছিল না। এটি হচ্ছে আমলাতান্ত্রিক সরকার প্রমাণ করার একটি মানদণ্ড। কিন্তু আপনি যখন বলছেন এই মুহূর্তে গণতন্ত্রের নামমাত্র ও বাস্তবে চলছে আমলাতন্ত্র, সেই জায়গায় আমি ডিফার করছি। ৫ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার এই মেট্রিকগুলো
পূরণ করে না, বরঞ্চ অনেকটাই জনগণের ম্যান্ডেটে আসা এই সরকার আমলাতন্ত্র থেকে বের হয়ে এসেছে। যদি উদাহরণ দেই তাহলে আমরা দেখতে পারি 2025-এর জুলাই ইউনূস সরকার আমলাদের তীব্র বাধার মুখেও সরকারি চাকরির দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ জারি করে। এছাড়াও শেখ হাসিনার আমলে সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে সব পদে আমলারা পদ পেশ ছিল, কিন্তু ইউনূস সরকারে আমরা দেখতে পারি সৈয়দ মনসুর আলী, আশিক মাহমুদ চৌধুরীর মতো নন ব্যুরোক্রেটদেরও দায়িত্ব দেন। এমআরটি প্রধানও একজন সিভিল ইঞ্জিনিয়ার। অর্থাৎ আমলাতন্ত্রের দৌরাত্ম্য আগের চেয়ে অনেক অংশেই কম, কিন্তু তার মানে এই না যে আমলারা শক্তিধর না, আমলারা দুর্নীতিবাজ না, কিন্তু তার মানে আবার এই না যে এখন আমলাতন্ত্র নাই। কিন্তু এটা এই অর্থে নাই যে আপনি সরকারকে আমলাতন্ত্র বলতে পারবেন, গণতান্ত্রিক বলতে পারবেন না। ধন্যবাদ জানাচ্ছি আমরা বিপক্ষ দলের প্রথম বক্তাকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেহবা তারিম আমিনকে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন দীপ্ত টেলিভিশনে আরএফএল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ এই বিশেষ অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানে আমরা এখন কথা বলছি গণতন্ত্র এবং আমলাতন্ত্র নিয়ে। আর যে অপ্তবাক্যটিকে উপজীব্য করে এই আয়োজনটি আমরা আবর্তিত করছি সেটি হচ্ছে ক্ষমতার নয় সমতার, অর্থাৎ ক্ষমতার পাশাপাশি কিন্তু সমতা কিছু প্রবঞ্চ হিসেবে চলেই আসে। সুতরাং আজকে ক্ষমতা নাকি সমতা, আমলাতন্ত্র না গণতন্ত্র, এই বিতর্কের মধ্যে আমরা রয়েছি। আমরা এখন আবার সরাসরি দর্শকদের কাছে চলে যাব। আপনারা কেউ প্রশ্ন করতে চান? জি, আমার প্রশ্নটি জনাব খালিদুজ্জামান ভাইয়ের কাছে। প্লিজ। আমি মমতাজ আক্তার ঠাকুরগাঁ ১ আসন থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, সংবিধানে সবাইকে সমান বলা হলেও আমলাদের গ্রেফতারের জন্য একটি বিশেষ নিয়ম আছে। এটা কি বৈষম্য নয়? আপনি নির্বাচিত হলে বা আপনার দল যদি ক্ষমতায় আসে, এই নীতি পরিবর্তন নিয়ে আপনাদের কি কোনো ভাবনা চিন্তা আছে কিনা? দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বোন যে কোশ্চেন করেছেন, এখানে আজকে যে ডিবেটের বিষয় কে বৈষম্য, এই বৈষম্যটা তৈরি হয়েছে মূলত আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের নৈতিকতা। এই ২ টা জায়গার মূল ঘাটতির কারণে। আমলাতন্ত্র এবং আমাদের যে গণতন্ত্র, ২ টা কারো প্রতিদ্বন্দ্বী না, আমি মনে করি এটা পরিপূরক। এই যে আমরা খুব সিম্পলি যখনই বলা হয়েছে যে আমলাতন্ত্রটা তৈরি হয়েছে, সেটা কিন্তু গণতন্ত্রের মাধ্যমে না। আমাদের যে বোন যেটা বললেন, সেখানে কিন্তু স্বৈরতন্ত্র ছিল। সুতরাং স্বৈরতন্ত্র, আর আমলাতন্ত্র এই ২ টা ভাই, ভাই। সত্যিকারের গণতন্ত্র এবং আমলাতন্ত্র ভাই, ভাই হলেই আমার দেশকে আমি উন্নত করতে পারবো। যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শহীদ মতিউর রহমান নিজামী। শিল্প মন্ত্রণালয়ে আমাদের ২ জন মন্ত্রী ছিল। তাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে, সঙ্গে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামী তাদেরকে ২ টা ট্রেনিং দিয়েছিল। একটা হচ্ছে নৈতিকতা এবং অনেস্টি। এই ২ টা কারণেই এই ২ টা মন্ত্রণালয়ে কোনো ফাইল জমা থাকতো না। ফাইল পড়লেই সেটা সঙ্গে, সঙ্গে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। কল করে বলা হতো যে আপনার ফাইল রেডি। সুতরাং যখনই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে, সঙ্গে নৈতিকতার ট্রেনিংটাকে দিতে পারবো, অনেস্টিক ট্রেনিং দিতে পারবো, তখন এই বৈষম্য কখনো আপনার জনগণের জন্য, আমার জন্য থাকবে না। আমরা খুব ভালো করে জানি ইসলাম যে শিক্ষাটা দেয়, আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন তার জামা অন্যদের তুলনায় বড় হয়েছে কিনা সামনে উপস্থিত সাধারণ একজন শ্রমিক তাকে জিজ্ঞাসা করতে পারে। এটাকেই বলে গণতন্ত্র, এটাকেই আমলাতন্ত্র। সুতরাং এই পরস্পর যে সহিষ্ণুতা, যখন তার মধ্যে নৈতিকতার ট্রেনিং হবে, তখন এটা এস্টাবলিশ হবে ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে কোনো বৈষম্য পাবেন না ভবিষ্যতে ইনশাআল্লাহ। জনাব খালেদ, আপনাকে ধন্যবাদ। সহিষ্ণুতা, শিক্ষা এবং নৈতিকতা, এই ৩টি বিষয়কে উপজীব্য করে তিনি উত্তর দেওয়ার চেষ্টা করলেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। আমরা এখন আবার বিতর্কিতের কাছে চলে যাচ্ছি। আমরা সরকারি দল, অর্থাৎ সরকারি তিতুমির কলেজের ২য় বক্তা মহসিন আহমেদের কাছে যাবো আবার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র যখন বেশি শক্তিশালী হয়ে যায়, তখনই গণতন্ত্র পড়ে হুমকির মুখে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু আজকে আমলাতন্ত্র বাদ দেওয়ার জন্য এখানে আসি নাই। আমরা এসেছি গণতন্ত্র এবং আমলাতন্ত্রের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আমরা বজায় রাখার জন্য। মাননীয় স্পিকার, যখন আমলাতন্ত্র গণতন্ত্রের বাহিরে গিয়ে শাসন করা শুরু করে, তখনই কিন্তু গণতন্ত্রটা ভেঙে পড়ে বা ভেঙে পড়ার যে একটা পর্যায়, সেটা হচ্ছে চলে যায়। মাননীয় স্পিকার, বিপক্ষ দল থেকে বলা হলো যে স্বৈরাচারী যে আমলাতান্ত্রিক ব্যবস্থা। মাননীয় স্পিকার, আমরা কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু খুব একটা পরিবর্তন দেখতে পাইনি। মাননীয় স্পিকার, তারা কিন্তু এখনো রয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে একটা কনসার্নের জায়গা। মাননীয় স্পিকার, আমরা যদি সংস্কারগুলোর দিকে তাকাই, মাননীয় স্পিকার, যখন সংস্কার কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বা ৭৫% যখন চাওয়া হলো, তখন কিন্তু ৭৫ থেকে কিন্তু ৫০-এ নামানোর জন্য সংস্কার কমিশন বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমলাদের চাপের মুখে, তাদের সচিবালয়ে অবরোধের মুখে কিন্তু তারা কিন্তু ৫০-৫০-এর যে ভারসাম্য, সেটা কিন্তু বজায় রাখতে পারেনি। এই যে আমলাদের একটা ফোর্স, আমলারা যখন হবে স্ট্রাকচার অফ দ্য বডি, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে হচ্ছে আমলা হচ্ছে গিয়ে বডি, কিন্তু তারা যখন স্টেক হোল্ডার হয়ে যাবে, তখন ডেমোক্রেসিটা হুমকির মুখে পড়ে যাবে। কারণ ডেমোক্রেসি হচ্ছে গিয়ে জনগণের দ্বারা নিয়ন্ত্রিত। এখন আপনি যখন আমলাতন্ত্রটা যখন একটু বেশি শক্তিশালী হয়ে যাবে, আমরা যদি গত ৩ দিন আগের একটি রিপোর্টের দিকে তাকাই,
টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন যে উপদেষ্টা কোনো কাগজে স্বাক্ষর করবে কি করবে না এই সিদ্ধান্তটা আমলারা নিয়ে থাকেন। তাহলে মাননীয় স্পিকার দেখুন আমরা কতটা একটা কনসার্নিং জায়গায় অবস্থান করছি, যেখানে আমার জনপ্রতিনিধিরা কোন প্রকল্পে স্বাক্ষর করবে, কিভাবে কাজটা করবে সেই সিদ্ধান্তটা আসতেছে আমলাদের থেকে। এখন আমলারা অবশ্যই চাইবে না যে তাদের মধ্য থেকে যে থলের বিড়াল সেটা বেরিয়ে আসুক। মাননীয় স্পিকার আপনি যখন একটা মন্ত্রণালয়ে দুর্নীতির জন্য একটা আপনি যখন অভিযান চালাবেন সেইটাও কিন্তু আমলারাই তাদের রিপোর্টটা প্রকাশ করে। তো যখন আমলাদের থেকেই তাদের দুর্নীতির রিপোর্টটা প্রকাশ হবে তখন কিন্তু সেটা কিন্তু শতভাগ কিন্তু স্বচ্ছ হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা যখন স্থানীয় পর্যায়ে দেখি, স্থানীয় পর্যায়ে যখন একজন যখন ইউএনও বা ডিসির চাপের মুখে কিন্তু একজন মেম্বার বা চেয়ারম্যান কিন্তু কাজ করতে পারে না। তো এই যে বিষয়গুলো হচ্ছে গিয়ে ক্ষমতার যে দ্বন্দ্ব বিভাজন থেকে সেই দ্বন্দ্ব বিভাজনের কারণে কিন্তু আমলাতন্ত্র কিন্তু চায় সবচেয়ে বেশি শক্তিশালীভাবে ক্ষমতাকে গ্রাস করতে। তাদের এই গ্রাস করার কারণেই হচ্ছে গিয়ে পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থা নামমাত্র হিসেবে রূপান্তরিত হয়। তো আজকের এই বিষয়টি যেন আজকের উত্থাপিত হয়। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আমরা আবার একটু প্রশ্নে চলে যেতে পারি। কেউ প্রশ্ন করতে চান? আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ২৮ কুড়িগ্রাম ৪ আসনের ভোটার। আমার প্রশ্ন জাভেদ ভাইয়ের কাছে যে রাষ্ট্রীয় আমলারা রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে আইন এবং বিচার অমান্য করে অপরাধ করে থাকে। অপরাধটা করার পরে এটার দায় আপনি রাজনৈতিক দলকে দিবেন না আমলাতন্ত্রকে দিবেন? অপরাধ যে করে থাকে দায় তো তারই। আপনি যে প্রশ্নটা করতে চেয়েছেন আমি যদি আরেকটু এলাবোরেট করার চেষ্টা করি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় আমলারা যে যদি কোনো অপরাধ কর্মে জড়িয়ে পড়ে বা কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ে তার দায় কি সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর উপর পড়বে? অর্থাৎ রাজনৈতিক দল বা মন্ত্রী তো একটা রাজনৈতিক দল থেকেই আসে, অর্থাৎ পলিটিশিয়ান, রাজনীতিবিদ তাদের উপরে পড়বে নাকি সেটা আমলার উপরে বা আমলাতন্ত্রের উপরে পড়বে? তাই তো? আমি যদি ভুল না করে থাকি। এখানে অবশ্যই যিনি অপরাধ করে থাকবেন বা যিনি দুর্নীতি করবেন আ দায় তারই, বিচার তারই হতে হবে। এখানে আমাদের যে সিস্টেমটা আমি ১ম এ বলছিলাম, আ একটা ধারাবাহিকতায় কিন্তু আমরা এই জায়গায় এসেছি। ব্রিটিশরা এই আমলাতন্ত্রের সিস্টেমটা বানিয়েছিল আমাদেরকে শাসন করার জন্য। তারপর পাকিস্তান আমলেও আমরা একই সিস্টেম দেখে আসছি এবং স্বাধীনতার পরেও আমরা চেয়েছিলাম এটার উন্নতি হোক, কিন্তু হয়নি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। ওইটা শক্তিশালী করতে না পারলে আসলে আমলাতন্ত্রের যে পজিটিভ নেগেটিভ ২ টা সাইডই আছে। যেহেতু এটা এক্সিকিউটিভ, সেই জায়গাটায় আ অপরাধ যে করবে দায়টা তারই হতে হবে। সেক্ষেত্রে দুদককে শক্তিশালী হতে হবে। দুদককে আপনার হচ্ছে স্বাধীন হতে হবে। দুদক যদি স্বাধীনভাবে শক্তিশালীভাবে কাজ করতে পারে তাহলে এই যারা অপরাধ করছে তাদের অপরাধের বিচার করা সম্ভব হবে। ধন্যবাদ জনাব রাসিন আপনাকে। সুপ্রিয় দর্শক আপনারা যেটুকু শুনলেন আমাদের ২ জন এমপি প্রার্থী তারা তাদের যুক্তি এবং মনন দিয়ে চেষ্টা করছেন আমাদের তারুণ্যের মনের ভাবনাকে প্রভাবিত করার জন্য, তাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আমরা সেই তর্কযুদ্ধ এবং আমাদের সেই কথার ভুবনে রয়েছি। আমরা আবার বিতর্কে চলে যাব। এবারে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ফারিন হাসানকে আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। জনগণের চাও না ভালো চাও যে শুধু ক্ষমতা আরে ফেলছে আর বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। মাননীয় স্পিকার ৩টি উদাহরণ দিয়ে পরিষ্কার করব কেন জুলাই পরবর্তী বাংলাদেশে আমলারা সর্বে না, অর্থাৎ পক্ষদল যেটি মনে করছে যে বাংলাদেশকে আমলারাই নিয়ন্ত্রণ করছে, কেন এই দাবিটি সত্য না। প্রথম উদাহরণ হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা সরকারি চাকরির ক্ষেত্রে ২য় সংশোধনীর মাধ্যমে একটি অধ্যাদেশ দেখতে পেয়েছিলাম, যেটি হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ ২০১৮। এই অধ্যাদেশটি আসার পরবর্তীতে এই অধ্যাদেশের বিপক্ষে সচিবালয়ে আমলারা স্লোগান দেয়, তারা কর্মবিরতির ঘোষণা দেয়, কিন্তু এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার সেখানে তাদের দৃঢ় অবস্থানটি রেখেছে এবং এই অধ্যাদেশটি জারি করতে পেরেছে। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে অর্থ মন্ত্রণালয়ের উপরে চাপ তৈরি করার জন্য আমলারা যখন মহার্ঘ ভাতার দাবিতে একটা অন্যায্য দাবি নিয়ে মাঠে নামে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে অর্থ মন্ত্রণালয় দৃঢ়তার মাধ্যমে সেই মহার্ঘ ভাতার যে দাবিটি সেটি নাকচ করে দিয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যখন জাতীয় রাজস্ব বোর্ড ২ ভাগে বিভক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, সেখানেও আমলারা তাদের একটি অন্যায্য দাবি নিয়ে এসেছিল যে তারা জাতীয় রাজস্ব বোর্ড ২ ভাগে বিভক্তকরণ চায় না। আমরা সেখানেও দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিপক্ষে একটি দৃঢ় অবস্থান নিতে পেরেছে। অর্থাৎ এই ৩টি উদাহরণ থেকে আজকের এই বিতর্কে
এটি প্রমাণিত হচ্ছে যে জুলাই পরবর্তী বাংলাদেশে আমলারা নীতিগুলো নির্ধারণ করছে না, বরং আমলাদের যে অন্যায্য নীতিগুলো রয়েছে সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত ভালো মতো খারিজ করতে পারছে, অর্থাৎ বাংলাদেশকে বর্তমানে আমলারা নিয়ন্ত্রণ করতে পারছে না। দ্বিতীয় যে উদাহরণটি আমি বিতর্কে আপনাকে দিব সেটি হচ্ছে 2024 পরবর্তী সময়ে পরবর্তী বাংলাদেশটি কিভাবে চলবে তার রূপরেখা নির্ধারণ করার জন্য একটি সংস্কার কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কার কমিশনটি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে 30টি সংস্কার প্রস্তাবনা এনেছে, যেই প্রস্তাবনাগুলোর উপরে আগামী 12 ফেব্রুয়ারি একটি গণভোট আয়োজিত হবে এবং সেই গণভোটে কিন্তু বাংলাদেশে যে আপামর জনতা রয়েছে তারাই ভোটটি আসলে দিবে, যেটিও একটি গণতন্ত্রের প্রতিফলন। যেই প্রতিফলনটি আমরা জিয়াউর রহমানের সময় দেখতে পেয়েছি, যেই প্রতিফলনটি আমরা যুক্তরাজ্যের ব্রেক্সিটের ক্ষেত্রে দেখতে পেয়েছি। অর্থাৎ আমরা এটি দেখতে পাচ্ছি যে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যে রূপরেখাটি হবে সেই রূপরেখাটি কখনোই আমলারা নির্ধারণ করছে না, বরং সেই রূপরেখাটি নির্ধারণ করছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সেই রূপরেখাটি নির্ধারণ করছে উপদেষ্টারা এবং সেই রূপরেখাতে সর্বশেষে মতামতটি দিচ্ছে বাংলাদেশের আপামর জনতা, যেটাই আসলে গণতন্ত্রের প্রতিফলন। অর্থাৎ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমলারা কখনোই হচ্ছে এখানে বাংলাদেশকে পরিচালিত করছে না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনলাম। এবার একটু আমরা আবার দর্শকদের কাছে চলে যাই। আপনারা কেউ প্রশ্ন করতে চান? আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান মিতু, বরগুনা আসন 1। আমার প্রশ্নটা ছিল জনাব খালিদুজ্জামান স্যারের কাছে। স্যার, আমলাতন্ত্র যারা মানে জনগণের প্রতিনিধি না হওয়া সত্ত্বেও তারা নীতি নির্ধারণে এত প্রভাব কেন ফেলে, এবং আপনার দল যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে আপনার দল এই যে এই প্রভাবটা কমানোর জন্য কি কি পদক্ষেপ নেবে? ধন্যবাদ। ভেরি গুড কোয়েশ্চেন। আমার বোনকে ধন্যবাদ একটু সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আমার প্রথমত আমি একজন ডক্টর, আমি সবসময় চিকিৎসা করি। তো চিকিৎসার মূল থিওরি হচ্ছে ধরেন আমরা মাথা ব্যথা করছে, তার মানে মাথা কেটে ফেলা নাই। এবং একই সঙ্গে শুধু প্যারাসিটামল দিলেই যে মাথা ভালো হয়ে যায় তা না। কি কারণে মাথা ব্যথা হচ্ছে? মাথা ব্যথার 10টা কারণ থাকে। ফার্স্টলি আপনাকে ফাইন্ড আউট করতে হবে কি কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে। যদি ওই অনুযায়ী আমি ওষুধ দিই তাহলে আপনি পুরা সুস্থ হয়ে যাবেন। বাংলাদেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্রটা মূল অন্তরে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা পরিস্থিতি করা হয়েছে যে অশিক্ষিত মানুষ তো ভোট দিচ্ছে এবং অশিক্ষিত প্রতিনিধিকেই আমি সিলেক্ট করছি। এমনও আছে যে এসএসসি পাস না, এইচএসসি পাস না, তাদেরকে আমরা সামনে পাঠাচ্ছি। কিন্তু গণতন্ত্র বলতে আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, যুবকরা সেখানে দেখেন তারাই মূলত গণতন্ত্র পালন করছে, তারাই প্রকৃত প্রতিনিধি নির্ধারণ করছে, তারাই দেশকে নিয়ন্ত্রণ করছে। সেখানে আমলাদের কথা অত মাথায় আসে না। আমরা প্রতিনিধিত্ব নির্বাচিত হলে আমাদের দ্বারাই আমলারা পরিচালিত হবে, আমাদের দ্বারা আমরা প্রতিনিধি নির্বাচিত হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেরকমই ক্যান্ডিডেট আপনার কাছে দিব ইনশাল্লাহ। ভবিষ্যৎ বাংলাদেশ যুবকদের এবং ইয়ং হবে ইনশাল্লাহ। ডাক্তার খালিদ, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আবার তার্কিকদের কাছে চলে যাব। এবার আমরা পক্ষ দলের তৃতীয় বক্তা হাবিবুল্লাহ রনির কাছে যাব, যিনি সরকারি তিতুমির কলেজের বিতার্কে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের যেই বিতর্কের বিষয়টি হচ্ছে গণতন্ত্র নামমাত্র, বাস্তবে চলছে আমলাতন্ত্র। মাননীয় স্পিকার, আজকে আমার বিপক্ষ দল কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে গেলেন যে আমরা এই 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের দেশে আমলাদের প্রভাব কমেছে। আমি দেখাবো যে আমাদের আমলাদের প্রভাব আরো বেশি বেড়েছে এবং রাজনৈতিক দলগুলো আমলা নির্ভর হয়ে গেছে। আমি এই জায়গা থেকে দেখাবো, প্রথমত হচ্ছে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে যদি তাকাই তাহলে দেখব এই নির্বাচনের আগে সবাই একটা রাজনৈতিক দলের প্রতি আরেকটা রাজনৈতিক দল অভিযোগ করছে যে কে কোথায় কাকে ডিসি নিয়োগ করতেছে এবং সে কোন দলের বা সে কোন মতাদর্শের, এটার উপর ডিপেন্ড করে। তার মানে তারা জানে ত্রয়োদশ নির্বাচনে যদি জিততে হয় তাহলে আমার প্রশাসনিক যে দক্ষতা, প্রশাসনিক যে পাওয়ার, সেটাকে হচ্ছে কাজে লাগিয়ে আমাকে হচ্ছে ক্ষমতায় যেতে হবে। এই ধরনের একটি মেন্টালিটি যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে তখন আমরা ধরে নিতে পারি ওই রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তখন তারা ওই আমলা দ্বারা পরিচালিত হবে এবং ওই আমলারা যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন তার যে ডিসিশন মেকিং ক্ষমতা বা তার যে ডিসিশন বাস্তবায়নের যেই পটভূমি, সেটি হবে আমলা নির্ভর এবং আমলারা ঠিক করে দিবে যে আপনি সংসদে কোন আইন পাশ করবেন এবং সেই আইনের খসড়াটা সে করে দিবে এবং ওই আইন পাশ হওয়ার পরে সেটা কিভাবে বাস্তবায়ন করবেন আমলারা আপনাকে দেখিয়ে দিবে। তার মানে আপনি হয়ে গেছেন আমলাদেরও আমলা, তার মানে আপনি আমলাদের সেবা করবেন। তার মানে আপনার যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে যে জনগণের সেবা করার কথা সেটি কিন্তু আর হচ্ছে না। যখন আপনি জনগণের সেবা করতে পারবেন না তখন হয়ে যাবে যে আপনার নামমাত্র গণতন্ত্র। তার মানে আপনার দেশে সংসদ আছে, আপনার দেশে নির্বাচন আছে, কিন্তু আপনি সেইটাকে কাজে লাগিয়ে জনগণের সেবা করতে পারছেন না, বরং আপনি আমলা নির্ভর হয়ে যাচ্ছেন। তারপরে দেখি আমি যদি যাই যে পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কি হয়, যখন আমরা কোনো হচ্ছে পলিসি সংসদে হচ্ছে দেখি যে
পাস হয় তখন সেই পলিসিটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা কিন্তু আসলে একজন সংসদ সদস্য ঠিক করতে পারেন না। কেন ঠিক করতে পারেন না? কারণ সে যখন ক্ষমতায় এসেছিল তখন ওই আমলা নির্ভর হয়ে এসেছিল। আমরা বিগত ফ্যাসিস্টের একটা উদাহরণ দিতে চাই। যখন তারা বারবার নির্বাচন করছিল, যে নির্বাচনে আমার মতো তরুণরা ভোট দিতে পারছিল না, দেশের জনগণ ভোট দিতে পারছিল না, তখন তারা আমলাদেরকে কাজে লাগিয়ে কিন্তু বারবার ক্ষমতায় এসেছে। তার মানে তারা জনগণের জন্য ক্ষমতায় আসেনি, তারা ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য একটা হচ্ছে আহ নামমাত্র গণতন্ত্রকে হচ্ছে প্রচার করেছে, নির্বাচন করেছে, যার মাধ্যমে আমাদের দেশে যে গণতন্ত্রের যে রূপ, গণতন্ত্রের যে মূল থিম, সেটা কিন্তু হচ্ছে ধ্বংস হয়ে গেছে। যার ফলে এখন দেখেন এই সংস্কারের কথা বলছি, সংস্কারে কিন্তু আসলে তেমন কোনো পরিবর্তন আসেনি। এই পরিবর্তন না আসার ফলে আমলারা কিন্তু এখনো রয়ে গেছে, এবং এই আমলারা যখন নির্বাচন করবে তখন কিন্তু আমরা আরেকটা ফ্যাসিস্ট দেখতে পারবো। তার মানে আমাদের গণতন্ত্র কিন্তু ভেঙে গেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের তৃতীয় বক্তাকে। আমরা এখন তারুণের কণ্ঠস্বরের কাছে আবারও ফিরে যাব। আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে চান দর্শকদের মধ্যে? জি। আমার নাম বাজিদ হাসান বাঁধন, গাইবান্ধা ২ আসন থেকে প্রশ্ন করতে চাচ্ছি জাভেদ ভাইকে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে দলীয়করণ করে এবং প্রশাসনকে ব্যবহার করে যে স্বৈরাচারী হওয়ার প্রবণতা থাকে, এই প্রবণতা বা এই বিষয়ে আপনাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যে ব্যাপারটি নিয়ে প্রশ্নটা করেছেন সেটা নিয়ে কিন্তু আমাদের দলের একটি স্পষ্ট অবস্থান আছে। আপনারা জানেন যে আমরা ঐকমত্য কমিশনে আমাদের দলের পক্ষ থেকে যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছি, সেখানে কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি পিএসসি অর্থাৎ যারা কিনা এই আমলাদেরকে নিয়োগ দেয়, সেই পিএসসিকে অবশ্যই একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হতে হবে। এখন যেই সরকার যদি ওই পিএসসিকে নিয়োগ দেয়, পিএসসির প্রধান কে হবে? উনি যদি এক্সিকিউটিভ নিয়োগ দেয়, তিনি কিন্তু এক্সিকিউটিভের কথা মতো ওই রাজনৈতিক দলের আজ্ঞাবহ যে লোকগুলো আছে তাদেরকে নিয়োগ দেবেন। সেই জায়গাটায় আমরা ওই পিএসসির চেয়ারম্যান এই পদটাকে নিরপেক্ষ করার জন্য একটা কমিটি করার কথা বলেছি। যদিও এটাতে বিএনপি সহ কয়েকটা দলের আপত্তি আছে। কিন্তু আমরা মনে করি পিএসসি যদি নিরপেক্ষ হয় এবং নিয়োগগুলো যদি নিরপেক্ষ হয়, তাহলে এই যে একটা দলের প্রতি আ আস্থাশীল হওয়া বা একটা দলের দিকে হেলে পড়া, এই জিনিসটা কমে যাবে এবং এই জিনিসটা কমে গেলে তখন এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করা কিংবা তাদের কাছে গিয়ে ধর্ণা দেয়া, এই জিনিসটা রোধ পাবে। এবং তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে, নিরপেক্ষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা। আরে ফেলছে আর বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাব আমাদের বিতর্কের পালায়। আমি এবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা আহনাফ তাহমিদ খান রায়ানকে আমন্ত্রণ জানাবো, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করছেন আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আজকে প্রতিপক্ষ দল মূলত যে উদাহরণগুলো বা যেই তথ্যের মাধ্যমে প্রমাণ দিতে চাচ্ছেন যে আসলে আমলাতন্ত্র দেশ চালাচ্ছে, সেগুলো মূলত এরকম যে শুরু করলেন তারা, মন্ত্রীরা ৫ বছরের ক্ষমতা নিয়ে আসে, আমলারা হয়তোবা তার থেকে বেশি দিন থাকে। অর্থাৎ তারা মূলত স্থায়িত্ব বা আসলে স্থায়িত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইলেন। প্রথমত এটি আসলে একদমই সঠিক নয়। আপনারা যদি খেয়াল করে থাকেন, মন্ত্রী বা রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা আসে একটা ভিশন নিয়ে বা জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং এই ম্যান্ডেট গুলো এক্সিকিউট বা পরিচালনা করার দায়িত্ব হচ্ছে আমলাদের। কাজে আপনি যদি আসলে দুইজনের কাজের ধরন যেহেতু আলাদা, সেক্ষেত্রে আপনি কখনো এটি প্রমাণ করতে পারবেন না যে একজন আসলে কম সময় থাকে বলে তিনি কম শ্রেষ্ঠ, আর একজন বেশি সময় থাকে বলে তিনি বেশি শ্রেষ্ঠ। দ্বিতীয়ত তিনি আসলে বোঝানোর চেষ্টা করছিলেন যে ৫ আগস্টের পরবর্তী নাকি কোনো পরিবর্তন আসেনি, বা যেটুকু পরিবর্তন এসেছে প্রতিপক্ষ দল বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এই আমলাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোকে কাজে লাগাচ্ছে। এখানে আসলে একটি বিষয় আপনাকে প্রথমত লক্ষ্য করতে হবে। আপনারা যদি ৫ আগস্ট পরবর্তী বাস্তবতাটি দেখেন, একদিনেই কিন্তু আমরা দেখেছি কয়েক ডজন ডিসি প্রত্যাহার হয়েছে, কয়েক ডজন ডিসিকে অবসরে পাঠানো হয়েছে। আগে যেরকম একটা নির্দেশনা দিয়ে তাদেরকে অবসরে পাঠানো হতো, আমরা কিন্তু সেটিরও ব্যতিক্রম দেখতে পেয়েছি। অর্থাৎ সরকার যেখানে নতজানু হয়েছে আমলাদের কাছে, ব্যাপারটি কিন্তু কখনো এরকম না। যাদের বিরুদ্ধে এরকম অ্যালিগেশন আসছে, যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা অ্যাকশন নিতে পারা দেখেছি। তারা আরো বোঝানোর চেষ্টা করলেন ইউএনওর চাপে নাকি আসলে স্থানীয় সরকার আসলে কাজ করতে পারে না। আসল ব্যাপারটিকে আপনি দেখতে হবে ভিন্নভাবে। আজকে এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন, তারা সম্পূর্ণ উপজেলার একটা দায়িত্ব পেতে চায়, অর্থাৎ তার স্থানীয় সরকার কোনো রকমের কাজ করারই সুযোগ দিতে চায় না। সেই জায়গা থেকে বরং সরকার তাদেরকে সম্পূর্ণ একক কর্তৃত্ব না দিয়ে সমন্বয় করে যাতে কাজ করতে পারে সেই সুযোগটি চালু রেখেছে। অর্থাৎ সব কথার মূল কথা এই জায়গাতেই যে আসলে আমলারা আসলে একচিটিয়া যেটি চাচ্ছে সেটা আসলে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন
না। দ্বিতীয়ত আসলে তারা আসলে যে সমস্যাগুলোর কথা বললেন এই যে আমাদের রাজনৈতিক দলপ্রীতি হওয়া বা এই ব্যাপারগুলো আসলে যদি আমার দলের দ্বিতীয় বক্তা যেটি বলে গেছে যে আজকে যে সংস্কার কমিশনটি হয়েছে এবং এই সংস্কার কমিশনের যে প্রতিবেদন বা সুপারিশগুলো রয়েছে এগুলো যদি বাস্তবায়ন হয় এবং গণভোট অর্থাৎ জনগণের চাহিদা অনুযায়ী এগুলো যদি বাস্তবায়ন হয় এই ঘটনাগুলো ঘটার কিন্তু সুযোগ থাকবে না। তারপরে যতদিন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না ততদিন পর্যন্ত আপনি কিন্তু দেখবেন যে এই সমস্ত যারা আসলে ধরাছোঁয়ার বাইরের সমস্ত আমলাতন্ত্র রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ এই যে সম্পদ বাজেয়াপ্ত বা ক্রোক করার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, উচ্চপদস্থ আইজিপি এনবিআর এর কর্মকর্তাদের আমরা দেখছি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে যে আসলে ধরাছোঁয়ার বাইরে বা তারা যা চাচ্ছে তাই পাচ্ছে ব্যাপারটা কিন্তু কখনো এরকম না। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা যেটি মনে করি এই যে আমলাতন্ত্র মূলত আসলে একটা গণতন্ত্রের হার্ডওয়্যার এবং জনগণের ম্যান্ডেট হচ্ছে এটার সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার যেমন চলবে না তেমনি আমলাতন্ত্র ছাড়াও গণতন্ত্রের একটি বিমূর্ত ধারণা হয়ে থাকবে। সে জায়গা থেকে মনে করি বিষয়টা আমাদের পক্ষে যাবে। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদের এই তার্কিকদের বক্তব্যে এটি বুঝে গেছেন যে আসলে গণতন্ত্র, আমলাতন্ত্র পাশাপাশি চলা বা একটা ট্রেন লাইনের মতো আসলে কোনোটাকে ছাড়াই কোনোটা চলবে না। কিন্তু এই দুটোর মধ্যে একটা চমৎকার সুন্দর যৌক্তিক বন্ধন থাকাটা খুব জরুরি। আর তাহলে কিন্তু গণতন্ত্র সত্যিকার অর্থে গণতন্ত্র হয়ে উঠবে, কাগজে কলমে থাকবে না। তো যাই হোক, আমরা আবারও প্রশ্নে চলে যাব। আপনারা কেউ প্রশ্ন করতে চান? জি প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত হাসান, নরসিংদী ৫ আসন থেকে। আমার প্রশ্নটা জনাব খালিদ ভাইয়ের কাছে। সরকার পরিচালনায় রাজনীতিবিদদের চেয়ে যদি আমলারা বেশি প্রভাব বিস্তার করে, আপনি একজন সংসদ সদস্য হিসাবে সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধন্যবাদ। আমরা যদি পাশ করি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতীতেও যেটা আছে যে তারা কখনো মানুষের অধিকারকে হরণ করবে না। ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র তারা কায়েম করবে। আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবির পাশ করেছে, যেটা বিপুল ভোটে তারা পাশ করেছে সব কয়টা ক্যাম্পাসে। বিভিন্ন প্রোপাগান্ডা ছিল, বিভিন্ন ন্যারেটিভ ছিল, কিন্তু সাধারণ আমাদের বোনেরাও ভোট দিয়েছে। তারা একটাই চিন্তা করেছে যে তারা ক্যাম্পাসে তারা ইফটিসিং এর শিকার হবে না, সুন্দরভাবে তারা চলতে পারবে। আমরা দেখিয়েছি ৬ মাসে ৬ বছরের বেশি কাজ অলরেডি ডাকসুতে করে ফেলেছে। আমরা যদি নির্বাচিত হই উইথ দ্য ইয়ং জেনারেশন, জামায়াত ইসলামীর, আমি নিজেও একজন ইয়ং ক্যান্ডিডেট, এরকম 80% ক্যান্ডিডেট আছে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাদের যে মতামতের ভিত্তিতে আপনাদের ম্যান্ডেটটাই আমরা সংসদে উপস্থাপন করে ধরবো। কোনো রাজনৈতিক অতিরিক্ত প্রভাব কোথাও খাটাতে আমরাও খাইব না। স্পষ্ট। ওকে, ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা একটু সরাসরি আমাদের যারা জাজ হিসেবে আজকে মূল্যায়ন করছেন এই বিতর্ককে তাদের কাছে চলে যাব। আমি শুরুতেই আমার ঠিক পেছনে বাম পাশে রয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিবিডির মহাসচিব জনাব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ। আমি তাকে একটু অনুরোধ জানাচ্ছি স্বল্পতম সময়ের মধ্যে তার মন্তব্যটি আমাদের সামনে উপস্থাপনের জন্য। ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। আমলারাই আসলে সমস্যা নাকি এটি রাজনৈতিক দুর্বলতা? দুই দলের কাছ থেকে আমরা এই ধরনের কথা শুনেছি। আমরা এটি শুনেছি যে ৫ আগস্ট পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো এসেছে সেটি বাস্তবায়ন হয়নি আমলাদের কারণে। আবার বিপক্ষ দল থেকেও দেখানো হয়েছে যে এনবিআর যখন ২ ভাগ করা হয় তখন একটা বড় ধরনের বাধা ছিল, বাট আমরা কি করেছি বা সরকার কি করেছে আসলে সেটা কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে। আমরা মহার্ঘ ভাতার কথা শুনেছি, আমরা দুর্নীতিগ্রস্ত আমলাদের সম্পদ বাজেয়াপ্তের কথা শুনেছি। দল থেকে আমরা সুন্দর একটি বিতর্ক উপভোগ করেছি। আমরা আশা করছি পরবর্তী বিতর্কগুলো অনেক সুন্দর হবে। দুই দলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আশিকুর রহমান আকাশকে। এবারে আমাদের স্নেহস্পদ বিচারক এনডিবিডির অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান আনিত ইসলাম শিমুকে আমি একটু আমন্ত্রণ জানাবো তার মন্তব্যটি তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই চেয়েছি কি একটা নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে। তো সেই প্রেক্ষিতে আগের ইতিহাস যদি দেখি যে হ্যাঁ, সেখানে গণতন্ত্র, আমলাতন্ত্র দুটোতেই ঝামেলা ছিল। এখন সেটাকে আমরা কিভাবে সামঞ্জস্যতা নিয়ে আসবো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সামনে নেক্সট যে পদক্ষেপ সেটাই। এবং আগামী নির্বাচনেও আমরা এই ধরনের কিছু একটা প্রত্যাশা করছি এবং আজকে ডিবেটের মধ্যেও দুই দলের ভিতর থেকেই সেই ধরনের তথ্যগুলো যুক্তির মাধ্যমে উঠে এসেছে। তো সেক্ষেত্রে আমি বলবো দুই দলকেই শুভেচ্ছা জানাচ্ছি। শিমু, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্য প্রভাতের স্বপ্ন আমরা সবাই দেখছি। এই স্বপ্ন বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন নবীন প্রবীণ অর্থাৎ তারুণের সাথে অভিজ্ঞতার সম্মিলন হবে। সেই সম্মিলনের প্রত্যাশা আমরা করছি, আর তাই তো আজকে এই তর্কযুদ্ধ বা আমাদের এই যুক্তির মেলবন্ধন। তো এবারে আমি সম্মানিত বিচারক জনাব মোহাম্মদ তাকদিরুল গনি নিবিড়কে আমন্ত্রণ জানাবো, যিনি এনডিবিডির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তার অভিমতটি জানানোর জন্য এই বিতর্কের বিষয়। সবাইকে শুভেচ্ছা। বক্তব্যের মধ্যে একটি ইঙ্গিত ছিল যে দল ক্ষমতায় থেকে যতবার নির্বাচন হয়েছে ১৯৭১ সময়ের পরবর্তী প্রত্যেকটি নির্বাচন যে দল ক্ষমতায় ছিল সেই দলই ক্ষমতায় এসেছে, পরিবর্তন আসেনি। তার মানে আমলাতন্ত্র কিন্তু তাদেরকে পরিবর্তন করার সুযোগটা হয়তো দেয়নি, হয়তো বা আমরা তাদের পুতুলের মতো কাজ করেছে। সেই জায়গাটি থেকে আমরা
এই যে পরিবর্তনটি, সেই পরিবর্তনটি আমরা দেখেছি যে বিপরীত যারা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা বলার চেষ্টা করেছেন যে সময়ের কম বেশি হতে পারে কিন্তু ২ জনের ম্যান্ডেট আলাদা। এই আলাদা ম্যান্ডেটটা যখনই বুঝতে পারা যাবে এবং সেটা যখন সেটা সমন্বয় হবে, তখনই গণতন্ত্র আসলে তার মূল জায়গায় থাকবে, আমলাতন্ত্রও তার মূল জায়গায় থাকবে। তো ২ দলই সেই বিষয়টি সমন্বয় করার চেষ্টা করেছেন। এখানকার যারা অংশগ্রহণ করেছেন, যারা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জনাব তাকদির আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের চাও না ভালো চাও যে শুধু ক্ষমতা আরে ফেলছে আর বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। আমরা আয়োজনের প্রায় শেষ ভাগে চলে এসেছি। আমি এখন একটু সরাসরি আমাদের দুজন ক্যান্ডিডেটের কাছে চলে যাব। আপনাদের আমরা ২ মিনিট করে সময় যদি দেই আপনারা কিছু মনে না করলে, আপনাদের মনের কথাটা আজকের এই বিতর্ককে উপজীব্য করে, বিষয়কে উপজীব্য করে যদি একটু বলতে চান, তাহলে আমার মনে হয় নতুন প্রজন্ম বেশি করে উদ্বুদ্ধ হবে। আমি শুরুতে একটু জাভেদ রাসিন ভাইয়ের কাছে যেতে চাই। আজকে যে বিষয় গণতন্ত্র বনাম আমলাতন্ত্র, এই জায়গাটায় কয়েকটা বিষয় একটু আলোকপাত করা জরুরি, যদি অল্প সময়, খুবই অল্প। একজন আমলার কাজ কিন্তু নাগরিক সেবা নিশ্চিত করা। আমরা বিগত সময়ে দেখেছি যে একটা ইউএনও অফিস, সেখানে কিন্তু একজন নাগরিক গিয়ে সেবা পান না, বা সেবা পেতে হলে তাকে বিভিন্ন টেবিলকে টেবিল ঘুরতে হয়। আবার একইভাবে একজন আমলার তার যে পদোন্নতি কিংবা তার যে সুযোগ সুবিধা, সেটা পাওয়ার জন্য তার যে জবাবদিহিতার জায়গা, অর্থাৎ নাগরিক সেবা নিশ্চিত করা, সেটার উপরে কিন্তু তাকে নির্ভর করতে হয় না। তাকে নির্ভর করতে হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। তার ঊর্ধ্বতন কর্মকর্তাই ঠিক করে দেন এসিআই রিপোর্টের মাধ্যমে যে সে কত নাম্বার পেয়েছে। সে কাজ না করলেও, সে অফিসে না গেলেও তার ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হলেই তিনি পদোন্নতি পেয়ে যান। সেই জায়গাটায় আমরা যেটা স্পষ্ট করার চেষ্টা করেছি, আমরা মৌলিক সংস্কারের রূপরেখাতে আমরা এই জনপ্রশাসন সংক্রান্ত আমরা কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। সেখানে আমরা বলেছি নাগরিক সেবাকে নিশ্চিত করা, এবং নাগরিক সেবার উপরে কে, কোন আমলা বা কোন প্রশাসনের কোন ব্যক্তি কতটুকু নাগরিক সেবা দিতে পারলেন, তার ফিডব্যাকের উপর ভিত্তি করেই যেন তার প্রমোশন বা তার অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। একই সাথে আমরা অবশ্যই আপনার আমলাতন্ত্র থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। যে সকল দেশে ব্যুরোক্রেসি খুবই শক্তিশালী, যেমন আমি যদি উদাহরণ দেই চায়নার কথা, যে দেশগুলোতে গণতন্ত্র নাই কিংবা একদলীয় শাসন চলে, সেখানে আসলে আমলাতন্ত্র খুব শক্তিশালী হয়ে ওঠে। সেই জায়গাটায় যদি আমরা গণতন্ত্রকে নিশ্চিত করতে পারি, প্রতি ৫ বছর পরে অন্ততপক্ষে একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারি, তাহলে কিন্তু একজন নির্বাচিত ব্যক্তিকে অবশ্যই জনগণের কাছেই যেতে হবে নির্বাচিত হয়ে আসার জন্য। তাকে আর আমলাদের উপরে, অর্থাৎ প্রশাসনের উপর নির্ভর করতে হবে না ভোটে জিতে আসার জন্য। জনগণের কাছে দায়বদ্ধতা, নাগরিক সেবা এবং স্থানীয় প্রশাসনকে আরো শক্তিশালী করা, এরকম বেশ কিছু কথা বলছিলেন জনাব জাভেদ রাসিন, তারুণ্যের কণ্ঠস্বর হয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এবারে আমাদের আরেকজন প্রার্থী ঢাকা ১৭ আসনের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, শেষ ক্লোজিং রিমার্কস একটু আপনার কাছে ২ মিনিটে জানতে চাই। আজকে ডিবেটের এই যে বিষয়টা আমি বড় কিছু মনে করছি না। ব্যুরোক্রেসি এবং ডেমোক্রেসি আমি বারবার বলছি যে এটা একটার একটা পরিপন্থী না। একটা পরিপূরক হিসেবে কাজ করবে। ভবিষ্যতে একটা আরেকটাকে সহায়তা করবে। শুধুমাত্র দরকার আমাদের সদিচ্ছা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক। এর পাশাপাশি আমরা এটা করতে পারবো যখন আমরা নিজের পায়ে দাঁড়াবো। তরুণদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে বাংলাদেশকে আমাদেরকে নতুন করে বিনির্মাণ করতে হবে। এর মূল খুঁটি হচ্ছে যে ভিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। যেমন আমরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছি, যেমন আমাদের সবচেয়ে বড় সেক্টর গার্মেন্টস সেক্টর। এখানে দেখবেন ওয়েস্ট বেস আমরা ইকোনমি তৈরি করছি। শুধু লেবাররাই, মজুরিরাই। কিন্তু এরপরে যখন ড্রয়িং এ যাচ্ছে, যখন মেশিনারিজে যাচ্ছে, দেখবেন আমরা চলে যাচ্ছি টার্কি, ইউরোপ, ইন্ডিয়া, ইভেন পাকিস্তান। কিন্তু আমার দেশে সেটা কিন্তু তৈরি করছে না। আমার দেশে দেখবেন যে ড্রিলিং করছে। কিন্তু মাটির নিচে ড্রিলিং, পানির নিচে ড্রিলিং এটা কিন্তু আমার দেশের লোক করছে না। আমি হাজার বিলিয়ন ডলার এটা করার জন্য পরামর্শক বিদেশ থেকে নিয়ে আসছি। সুতরাং আমাদের যে প্রাইমারি যে এডুকেশন, এটাকে চেঞ্জ করে সেকেন্ডারি, টারশিয়ারি এডুকেশনের দিকে আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে এবং যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে, যোগ্য কর্মী তৈরি করতে হবে। আমরা সবচেয়ে জোরে বলতে পারি বিশ্বের কোথাও এই যে 70% ৪৫ বছরের নিচের জনশক্তি বিশ্বের কোনো দেশে নাই। অন্যান্য দেশে যান, জাপানে যান, ইউরোপে যান, বুড়ার সংখ্যা বেশি। আমার দেশে যুবকদের বেশি। এই যুবকদেরকে সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে আমরা যদি ট্রেন্ড আপ করে ফেলতে পারি, একজন রিসেপশনের জন্যও ইউরোপে যান, তার ওই বিষয়ে স্পেশাল ট্রেনিং লাগবে, তার সার্টিফিকেট লাগবে। এভাবে প্রত্যেক শিক্ষা ক্ষেত্রকে আমরা যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশ
আমাদের মতো করেই আমরা গড়ে তুলব। তখন ডেমোক্রেসি এবং ব্যুরোক্রেসি এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন আসবে না, সৌহার্দ্য আসবে, সম্প্রীতি আসবে। যার যার সম্মানের জায়গা, যার যার যোগ্যতার জায়গা তাকেই আমরা সেখানে গিয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ। ডাক্তার খালিদুজ্জামান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোটামুটি আমাদের ২ জন প্রার্থীর কথা শুনলাম, বিতর্কীদের কথা শুনলাম এবং আমি আমাদের অডিয়েন্সে যারা তারুণ্যের প্রতিনিধি হয়ে এসেছেন তাদের কথাও শুনলাম, বিচারকদের কথাও আমরা শুনলাম। এবার একটা ছোট্ট বিষয়, যেহেতু একটা বিতর্ক হলো, একটা প্রতিযোগিতামূলক বিতর্ক, যদিও নিরীক্ষাধর্মী ছিল, আমরা মনে হয় একটু ফলাফলের দিকে যেতে পারি। একটু আপনাদের কাছে যারা আছেন একটু জানতে চাই আমি, আপনারা যদি আপনাদের আমরা একটা কার্ড দিয়েছি, হা না যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, গণতন্ত্র নামমাত্র, বাস্তবে চলছে আমলাতন্ত্র। পক্ষে ছিল আমাদের সরকারি তিতুমির কলেজ, বিপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আপনাদের দৃষ্টিতে যারা এটাকে সমর্থন করছেন, যারা পক্ষে বলেছেন তাদের বক্তব্য বেশি জোরালো, যারা বিপক্ষে বলেছেন তাদেরটা বেশি জোরালো, মতামত জানাতে পারেন হা বা না ভোটের মাধ্যমে। যেহেতু হা বা না ভোটের একটা বিষয় কিন্তু আমাদের আগামী নির্বাচনে থাকছে, আমরা প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দেই। দেখি আমি একটু দেখতে চাই আপনাদের কাছ থেকে। আচ্ছা, মোটামুটি হা না দুটোই দেখতে পাচ্ছি, কিন্তু হা ভোটের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছি, না ভোট একটু কম দেখতে পাচ্ছি। যাক, জয় পরাজয় যেটাই থাকুক না কেন, আপনারা আপনাদের মতামত প্রকাশ করেছেন, এটা সবচেয়ে বড় কথা। এবং সবাই নির্ভয়ে কথা বলেছেন, এটা একটা বড় কথা। এটাই আসলে শান্তির সুবাতাস হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে যে দিন পাল্টাচ্ছে, সুসময় আসছে। একটা কথা আছে কি যে আপনার জীবনে কতগুলো মুহূর্ত আছে এটি বড় কথা নয়, মুহূর্তের মাঝে কতগুলো জীবন আছে এটা হচ্ছে বড় কথা। যেহেতু এবারের ভোটে তরুণদের অংশগ্রহণ উপস্থিতি একটা উল্লেখযোগ্য বিষয়, সুতরাং এজন্যই দ্বিতীয় তারুণ্যকে নির্ভর করে এই আয়োজনটি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা তারুণ্যের কণ্ঠস্বর এবং তারুণ্যের ভাবনাকে ঘিরে এবং আমাদের প্রার্থীদের ভাবনাকে ঘিরে একটি বিশেষ অনুষ্ঠান আরএফএল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এম আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যাশা করছি আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো ভাবনা নিয়ে, বিষয় নিয়ে, তরুণদের এবং প্রার্থীদের নিয়ে হাজির হব। আশা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এটি হবে আমাদের দীপ্ত অঙ্গীকার। আসুন পাশে থাকি সবাই সবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।